বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ রিঅ্যারেঞ্জ তৈরি করার সহজ উপায়। তাহলে রিঅ্যারেঞ্জ তৈরি করার সহজ উপায়, এই ক্লাসটি হচ্ছে ফর ক্লাস এইচএসসি, এসএসসি অ্যান্ড আলিম। শুধু এদের জন্যই নয়, অর্থাৎ রিঅ্যারেঞ্জ যে কোনো শ্রেণীতেই আসে, অ্যান্সার করার সিস্টেম একই। পরীক্ষায় সাধারণত 3 ধরনের রিঅ্যারেঞ্জ আসতে দেখা যায়। এটি হচ্ছে ব্যক্তি জীবনী, শিক্ষামূলক গল্প অথবা ঐতিহাসিক ঘটনা অথবা চলমান বিষয়ের উপরে। আর এর মধ্যে সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে 90% এই সাধারণত ব্যক্তি জীবনী থেকে আসে। এখন আমি ব্যক্তি জীবনী কোন ধরনের গল্প এবং শিক্ষামূলক গল্পগুলো কোন ধরনের আসে, ঐতিহাসিক গল্পগুলো, এটা আমি এই ভিডিওর শেষের দিকে আমি এর বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা মূল বিষয়ে আসা যাক। এর আগে তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। তাহলে শুরু করা যাক ব্যক্তি জীবনী। তার আগে আমি আরেকটি বিষয় ইনফর্ম করি তোমাদের, তোমরা খাতাটাকে সঠিকভাবে সুন্দরভাবে গোছানোর জন্য কিভাবে অ্যান্সারটা করবে আমি এই সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, অথবা যার যে কোয়েশ্চেন নাম্বারটা আছে যে শ্রেণীতে, এটা উল্লেখ করে তোমরা ঠিক এইভাবে লিখতে পারো, তীর চিহ্ন দিয়ে, অর্থাৎ এরই চিহ্ন দিয়ে তোমরা এইভাবে যে আনসারে যে সিরিয়ালে আসবে এই সিরিয়ালের অক্ষরগুলো তোমরা এই লেটারগুলো এখানে এইভাবে লিখতে পারো, অথবা প্লাস চিহ্ন দিয়েও তোমরা এখানে লিখতে পারো। আর অথবা তোমরা একটা বক্স আকারে নাম্বারগুলো লেখে, যাদের 8টা সেন্টেন্স থাকবে তারা 8টা লিখবা, বা 10টি থাকলে 10টি লিখবা। এটা তোমাদের উপর ভিত্তি করে, কোয়েশ্চেনের উপর ভিত্তি করে লিখবা। অর্থাৎ ঠিক এইভাবে বক্স আকারেও তোমরা রিঅ্যারেঞ্জের আনসারটা তোমরা করতে পারো। আর যদি রিঅ্যারেঞ্জের উল্লেখ থাকে প্যাসেজটা লিখতে হবে, তাহলে প্যাসেজও তোমরা লিখে দিতে পারো। এইভাবে লেখার পরে পুরো প্যাসেজটা সিরিয়াল অনুযায়ী আনসার অনুযায়ী লিখতে পারো। তাহলে লক্ষ্য করো, ব্যক্তি জীবনী, যেহেতু ব্যক্তি জীবনী সম্পর্কিত আসবে, তাহলে অবশ্যই এই ব্যক্তির পরিচয়টাই প্রথমত থাকতে হবে। কারণ একটা প্যাসেজ অথবা গল্প যদি আমরা পড়ি, তাহলে ওই ব্যক্তির নাম উল্লেখ না করলে কার সম্পর্কে লেখা আমরা এটা জানতে পারবো না। সুতরাং একটা গল্পেরও তো একটা ধারাবাহিকতা থাকে, এই জন্য ব্যক্তির পরিচয়টা প্রথমতই আসবে। এখন ব্যক্তির পরিচয় কিভাবে আসবে আমি রিঅ্যারেঞ্জে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আমি আগে কোন কোন অংশগুলা সিরিয়ালে থাকবে, তারপরে আসবে জন্ম অথবা বংশ পরিচয়। তাহলে ব্যক্তি পরিচয়ের পরে পরবর্তীতে আসবে জন্ম অথবা বংশ পরিচয়। এই জন্ম অথবা বংশ পরিচয় আরেক সিস্টেমে আসতে পারে, ব্যক্তি পরিচয়ের নামটা দিয়ে জন্ম অথবা বংশ পরিচয় এখানেও অ্যাড করে দিতে পারি। এটারও আমি এখন আলোচনা করব। তারপরে পরবর্তীতে লক্ষ্য করো যে শৈশব জীবন, পেশা অথবা বিবাহ। তাহলে তার শৈশব জীবন কোথায় কাটিয়েছে, অথবা তার পেশাটা কি, অথবা এই কখন বিবাহ করেছে, এই বিষয়গুলো সাধারণত পরবর্তী স্টেপে আমাদের সিরিয়ালে আসবে। এরপরে আসবে শিক্ষা জীবন। শিক্ষা জীবন যদি এখানে উল্লেখ থাকে, তাহলে অবশ্যই এগুলোর পরে আসবে শিক্ষা জীবন, কোথায় থেকে শিক্ষা অর্জন করছে, অর্থাৎ সে ডিগ্রি অর্জন করেছে, পড়াশোনা কোথায় থেকে করেছে, সেগুলা এখানে উল্লেখ থাকবে। তাহলে এই যে এই স্টেপের পরে পরের স্টেপ আসবে শিক্ষা জীবন। তারপরে অসাধারণ কাজ, অর্থাৎ শিক্ষা জীবনের পরে তার যদি অসাধারণ কাজ থাকে, তাহলে অবশ্যই একটা ব্যক্তি যখন বিশিষ্ট ব্যক্তি হয়, তাহলে অবশ্যই তার একটা অসাধারণ একটা কাজ থাকে। এই যে অসাধারণ কাজের লাইন একটা দুইটা থাকতে পারে, তাহলে এইটা এই শিক্ষা জীবনের পরের সিরিয়ালে সাধারণত চলে আসবে। তারপরে আসবে অ্যাওয়ার্ড অথবা পুরস্কার, অর্থাৎ ভালো কাজের যে কৃতিত্ব, অর্থাৎ ভালো কাজে অর্জনের জন্য যে পুরস্কারটা প্রদান করা হয়েছে, সেই পুরস্কারের লাইনটা আসবে অসাধারণ কাজের পরে। কারণ একটা সিম্পল বিষয়, যে কাজ করছে ভালো তারপরে না পুরস্কার দেয়, ওই জন্যই তো একটা সিরিয়ালে এমনিতেই বোঝা যাচ্ছে যে এই অ্যাওয়ার্ড, অর্থাৎ ওই অসাধারণ কাজের যে পুরস্কার, তারপরে এই জন্য অসাধারণ কাজের পরে পুরস্কারের লাইনটা আসবে। এখন একটা বিষয় যে অন্যান্য লাইন, কারণ একটা গল্প তো অনেক বড়, এখানে অন্যান্য যে লাইনগুলা আছে, এই অন্যান্য লাইন এটা যে এই পুরস্কারের পরে আসবে এমন না।
এখানে ব্যক্তির পরিচয় দেয়, জন্ম অথবা বংশ পরিচয় দেয়, শৈশব জীবন, পেশা দেয়। তারপরে দুই একটা লাইন এই পেশার বিষয়ে আরও অন্য কিছু আসতে পারে, যে অন্য অন্য লাইনগুলো, অথবা শিক্ষা জীবনের পরে আরও অন্য অন্য লাইন আসতে পারে অসাধারণ কাজের জন্য। কিন্তু একটা মেনটেন করার জন্য আমি সাধারণত 7 নম্বরে দিয়ে দিলাম, কারণ এই পরিচয়টা দেওয়ার পরে শিক্ষা জীবনে করার পরে সাধারণত অন্য অন্য লাইনগুলো এইখানে আসে, তবে ধারাবাহিক নিয়ম নাই যে ওইখানে যে আসবে, লক্ষ্য করো। আচ্ছা, যাই হোক, আমরা 8 নম্বর স্টেপে দিকে সর্বশেষ হচ্ছে কি মৃত্যু, অর্থাৎ কোথায় মৃত্যুবরণ করেছে সেই স্থান উল্লেখ থাকবে, এই যে অথবা সালটা উল্লেখ থাকবে, অর্থাৎ মৃত্যু সম্পর্কিত এখানে লেখা থাকবে সর্বশেষ। কিন্তু এখানে সর্বশেষ যদি মৃত্যু সেন্টেন্স হয়, এখানে যদি আরও কিছু লিখতে চায় তাহলে পরবর্তী স্টেপে আসতে পারে মন্তব্য, এর বাহিরে কিছু থাকবে না, কারণ প্রত্যেকটা কিছুরই মন্তব্য থাকে সাধারণত শেষে। তাহলে মন্তব্য যেমন মৃত্যুর পরে যে সে অসাধারণ কার্যক্রমগুলো করছে, তাহলে এখানে এমন থাকতে পারে যে মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, এই যে যে একটা মন্তব্য করা হইলো, তাহলে এই ধরনের লাইন সর্বশেষে থাকবে। তাহলে আমরা এখন লক্ষ্য করি যে এই যে ব্যক্তি পরিচয়, আমরা একটা রিয়ারেঞ্জে যে কীভাবে প্রথম লাইনটা একবারে সহজভাবে উঠায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা এনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা লক্ষ্য করো, যেমন ব্যক্তি পরিচয়, এই যে ব্যক্তি পরিচয় প্রথম লাইনটা এইভাবে আসতে পারে, যেমন অল অফ ইউ হ্যাভ হেয়ার দ্য নেম অফ মাদার তেরেসা, এরপরে ইউ হ্যাভ হেয়ার দ্য নেম অফ মাদার তেরেসা, ঠিক এইভাবেও একটু ঘুরে আসতে পারে, এটা কোনো সমস্যা না। ইউ মাইট হ্যাভ হেয়ার দ্য নেম অফ ইবনে বেতুতুয়া। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখো, এই যে অনেক বড় লাইন হয়েছে তাতে কোনো সমস্যা নাই, সিস্টেম কিন্তু একই ধরনের, এটা এক একভাবে অর্থটা প্রকাশ করেছে, কিন্তু পরিচয়টিকেই সিস্টেম মতোই দেওয়া আছে। যেমন এভরি ওয়ান হ্যাজ হেয়ার দ্য নেম অফ সুলাইমান, এই যে প্রথম লাইনের মতোই আসছে। দ্য কিং অফ জিউ হু ওয়াজ ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হিজ ওয়েলথ অ্যান্ড ম্যাগনিফিসেন্স অ্যান্ড স্পেশালি ফর হিজ উইজডম। অর্থাৎ এটা বোঝাই গেছে যে এভরিওয়ান হ্যাজ হেয়ার দ্য নেম অফ সুলাইমান আর অল অফ ইউ হেয়ার দ্য নেম অফ মাদার তেরেসা অথবা সুলাইমান, এই ক্যাটাগরি কিন্তু একই। তাহলে এটাও তোমরা বুঝতে পেরেছ। আমি আর একটু ব্যতিক্রমী বুঝিয়ে দিই, এখানে আমি পূর্বে যে কথাটা বলেছিলাম যে ওয়াজ বর্ন সম্পর্কিত, এটাও আসবে ফাঁকে, এটা আমি একটু বলি। যেমন চার্লস ডিকেন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ নোবেলিস্ট অফ দ্য 19th century, এইটা লক্ষ্য করো ভালো করে, যে ওয়াজ বর্ন এত সাল, এই যে ওয়াজ বর্ন ইন 1564, অর্থাৎ জন্মসাল এখানে উল্লেখ আছে, তাহলে এটা তো সেকেন্ড লাইনে হওয়ার কথা, জন্ম অথবা বংশ পরিচয়, তাহলে এখানে আসলো কেমনি, কোনো সমস্যা নেই। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, এই যে ব্যক্তির পরিচয় তো আসছেই, সরাসরি নামটা আসছেই, তোমরা প্রথম লাইনে অবশ্যই দেখবা যে নামটা অবশ্যই প্রথম লাইনে উল্লেখ থাকবে। তাহলে এই যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 অ্যাট স্ট্যামফোর্ড অন অ্যাভন ইন ইংল্যান্ড, এই যে লাইনটা দিয়েছে জন্মসাল এখানে উল্লেখ করে দিয়েছে। তাহলে জন্মসাল যেহেতু উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে তো আবার জন্মসাল উল্লেখ থাকবে না, তো একটার সাথে আরেকটা অ্যাড হয়ে গেলেও তো কোনো সমস্যা নেই, পরিচয় আছে। এখন যদি এনে জন্ম দিয়ে দেন যে জন্মসাল তো বংশ পরিচয় কোনোটাই যদি উল্লেখ না করতো, তাও কোনো সমস্যা নাই তাহলে এই লাইনটা অ্যাড করবে কি, নাই তো নাই, এই লাইন তো আর অ্যাড করা লাগতেছে না। সুতরাং এই দিকগুলা লক্ষ্য করবা। এখন আমি দেখব জন্ম অথবা বংশ পরিচয়, এটা কীভাবে আসতে পারে, সেকেন্ড লাইন। আরেকটি বিষয় আমি ইনফর্ম করতে চাই, ব্যক্তি পরিচয় দেওয়ার পরে ব্যক্তির নাম তো আসবেই, তাহলে পরবর্তী স্টেপে যত লাইন সাধারণত আসবে এই ব্যক্তির পরিচয় দিয়ে, সেকেন্ড লাইনটা অবশ্যই প্রনাউন রূপ ইউজ হবে। তাহলে আমরা প্রনাউন রূপটা কীভাবে ইউজ হয় এটা লক্ষ্য করো। প্রনাউন রূপ হচ্ছে যেমন হি, সি, হিজ, মহিলার ক্ষেত্রে হি, পুরুষের ক্ষেত্রে হিজ অথবা হি দিয়ে এই পরবর্তী লাইনটা আসবে। হ্যাঁ, এখন হি দিয়ে তো 3টা 4টা 5টা লাইনও থাকতে পারে না, কোনো সমস্যা নেই। তাহলে সেকেন্ড স্টেপে সাধারণত প্রনাউন ধারাই শুরু হবে, ব্যক্তির পরিচয় থাকলে, ব্যক্তির নামে আসলে, তাহলে আমরা এই যে হি, সি অথবা হিজ, এই যে প্রনাউন রূপটা আমরা, এই ব্যক্তির প্রনাউন রূপটা আমরা অবশ্যই লক্ষ্য করব। এখন দেখো জন্ম এবং বংশ পরিচয়, যেমন হি ওয়াজ বর্ন ইন এডুকেটেড ফ্যামিলি ইন 1942, তাহলে সে শিক্ষিত পরিবার থেকে তার জন্মগ্রহণটা, অর্থাৎ শিক্ষিত পরিবার থেকে আসছে।
অর্থাৎ জন্মগ্রহণ এই শিক্ষিত পরিবারে করেছে। তাহলে এই যে বংশ পরিচয় তো দেওয়াই হলো, আর এই যে দেখা যাক এই যে হি হচ্ছে কি প্রনাউন। অথবা এইভাবে তো আসতে পারে যে হিজ ফাদার ওয়াজ দেন এ ইয়ং মার্চেন্ট, অর্থাৎ তার বাবার পরিচয়টা এখানে তুলে ধরেছে, তার বাবা ছিল একজন তরুণ ব্যবসায়ী। আচ্ছা, এখন লক্ষ্য করো, আর আরেকটি টেকনিক তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই ইংলিশে যে টোটাল রিয়েনেসটাকে প্রত্যেকটা লাইন দিয়ে, যাদের একটু কঠিন মনে হবে, প্রত্যেকটা লাইনকে তোমরা ডাইনে এই নাম্বারটা দিয়ে সরাসরি বাংলা করবা। বাংলা প্রত্যেকটা লাইন লিখবা, লেখার পরে বাংলাতে রিডিং পরে এটাকে আমার যে সিস্টেমটা তোমাদেরকে দিয়েছি এই সিরিয়ালিটিতে, এইটা মেনটেন করে পরে সিরিয়াল করে পরে আনসারটা লিখে ফেলবা। দ্যাটস এনাফ। এই রিঅ্যারেঞ্জ আর কখনো কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, তাহলে লক্ষ্য করো, আইনস্টাইনের পর স্টিফেন হকিংকে শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। এই যে আমরা ব্যক্তি পরিচয় পেয়ে গেছি। দ্বিতীয়ত হলো তিনি 1942 সালে এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন, অর্থাৎ বংশ পরিচয় চলে আসছে 2 নম্বরে। আর 3 নম্বরে তিনি 1963 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহলে লক্ষ্য করো, এই যে ব্যক্তি পরিচয়, জন্ম, বংশ পরিচয় পেয়ে গেছি, শৈশব জীবন, পেশা অথবা বিবাহ, এই যে বিবাহ অপশনটা এখানে চলে আসছে। তাহলে এই যে 3 নম্বর সিরিয়ালে, তারপরে 4 নম্বর সিরিয়ালে দেখো যে শিক্ষা জীবন। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে 4 নম্বরে 1974 সালে তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের জন্য তিনি অ্যাওয়ার্ড লাভ করেন। তাহলে শিক্ষা জীবনের লাইনগুলো এখানে চলে আসছে। এরপরে 1979 সালে তিনি গণিতে লুকেসিয়ান অধ্যাপক হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তাহলে এই যে শিক্ষা জীবনের সম্পর্কিত এখানে কয়টা লাইন চলে আসছে? এখানে 2টা। বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি আরও বাড়তে থাকে। তাহলে এই যে এখানে টোটাল লাইন আসলো আরও 3টা। তাহলে এই যে অন্যান্য লাইন, একটা হলো যে একটা রেফারেন্সে, এই যে এখানে শিক্ষা সম্পর্কিত লাইন আসছে এখানে 3টা, অর্থাৎ শিক্ষার রেফারেন্সে অন্যান্য লাইন আসছে আরও এগুলা। আর অন্যান্যর ক্ষেত্রে এই যে গল্পের কাহিনীটা যে উল্লেখ থাকবে, এই কাহিনী সম্পর্কিত অন্যান্য লাইন আরও আসতে পারে। তাহলে আমরা এই 4টা আমরা প্রমাণ করে দিয়েছি এই 6টা লাইন পর্যন্ত। তাহলে একটা রিঅ্যারেঞ্জে 8টা অথবা 10টা লাইনেই থাকে শ্রেণী অনুযায়ী। তো যাই হোক, তোমরা এইভাবে ঠিক প্র্যাকটিস করবা। আমি আর একটা বিষয় আমি আরেকটু ব্যতিক্রমে দেখিয়ে দিচ্ছি। এখন একটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করতেছি, এবং অন্য যে অংশগুলো ছিল যে শিক্ষামূলক গল্প এবং ঐতিহাসিক ঘটনা অথবা চলমান ঘটনা, এটার উপরে এখন আলোচনা করছি। ওকে, আমি সরাসরি প্র্যাকটিক্যালি আমি একটি ব্যক্তি সম্পর্কিত রিঅ্যারেঞ্জ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এই যে এইখানে সিরিয়ালগুলা আমি এই যে রুলগুলো আমি দেখিয়ে দিয়েছি, এবং এটা আমি বাকি অংশগুলা আমি সরাসরি এখানে প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লক্ষ্য করো, 1833 সালে 21শে অক্টোবর সুইডেনে স্টকহোম আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন। আমি সুবিধার জন্য আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, পরে ইংরেজিটাকে এটার সাথে মিলাই নিও। আর এই রিঅ্যারেঞ্জটা এখানে অ্যান্সার সিস্টেমে লেখা, অর্থাৎ যে লাইনটার পরে যে লাইনটা আসবে এইভাবে সিরিয়ালি অনুসারে লেখা। তাহলে বাংলাটা লক্ষ্য করো, 1833 সালে 21শে অক্টোবর সুইডেন স্টকহোম আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন। সে ছিল একজন প্রকৌশলী এবং রসায়নবিদ। তাহলে এই যে ব্যক্তির নামও আসছে, এত সালে জন্মগ্রহণ এক লাইনের মধ্যে চলে আসছে, তাতে তো কোনো সমস্যা না, আমার তো সিরিয়াল মেনটেন হয়েছে। এরপরে দেখো এই যে প্রণয়নটা হচ্ছে যে সে ছিল একজন প্রকৌশলী এবং রসায়নবিদ। তাহলে ব্যক্তির পরিচয় এখানে তুলে ধরছে, ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, জন্মসাল, এবং এইটার মধ্যে তো আর একসাথে এত বড় লাইন করে না, এই জন্য তার পরিচয়টাও তো উঠেই ধরছে। ব্যক্তি পরিচয় আছে এই 2 লাইনের মধ্যে, এক লাইনের মধ্যে তো সব আসবে এমন কোনো কথা না। তাহলে লক্ষ্য করো, তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন প্রকৌশলী ও গবেষক। লেনিনগ্রাদে তার যুদ্ধ সরঞ্জামের ব্যবসা ছিল। এখন এই যে আমি পূর্বে বলেছিলাম যে অন্যান্য লাইনগুলা, এই অন্যান্য লাইনগুলা ব্যক্তি ও বংশ পরিচয়ের পরে এখানে অনেক এই অন্য লাইন এখানে চলে আসছে, অর্থাৎ পেশার জীবনটা, পেশায়ও যে সে কী ছিল, এই যে লেনিনগ্রাদে তার যুদ্ধ সরঞ্জামে, তাহলে অন্যান্য লাইন এখানে চলে আসছে। আমি বলেছিলাম যে একদম ধারাবাহিক নিয়ম না যে ওই জায়গায় আসবে, কারণ অন্যান্য লাইন যে
আসে, এটা তো এই যে প্রথম যে লাইনটা আছে এটার উপর ভিত্তি করে পরের লাইনটা আসে। তাহলে যেইখানে যে স্টেপটা আসবে এটার উপর ভিত্তি করে পরবর্তী লাইন আসবে, এই জন্য অন্যান্য লাইনটা এটা লক্ষ্য করতে হবে। আর এটা সম্পর্কে দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেকেই বলে যে একদম সহজ করে দিচ্ছি, জীবনে ভুল হবে না, ওইভাবে লেখো সব কমপ্লিট হয়ে যাবে। নো, প্র্যাকটিস করতে হবে। এখানে ফিক্স নাই। এমন আছে শুধু নামটা উল্লেখ করে একটা গল্প তো অনেক বড় থাকে, এটা একদম সর্বশেষের লাইনগুলো কয়েকটা লাইন উল্লেখ করে দেবে। এখানে থাকবে না কোনো বংশ পরিচয়, থাকবে না অন্য অন্য এই যে পুরস্কার পর্যন্ত থাকবে না, ওইটাও নাও থাকতে পারে। তাহলে তুমি কি বুঝবে? এই জন্য যে অন্য অন্য লাইন সম্পর্কে আইডিয়া থাকতে গেলে অবশ্যই রিয়ারেঞ্জটাকে তোমার প্র্যাকটিস করতে হবে। এরপরে লক্ষ্য করো 1850 সালে আলফ্রেড নোবেল তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাহলে এই যে যুদ্ধ সরঞ্জামের ব্যবসা কার ছিল? তার বাবার ছিল। তারপরে এই ব্যবসা প্রতিষ্ঠানে কি করেন? তিনি যোগদান করেন। তাহলে এটাও তো একটা অন্য লাইন। কয়েক বছর পর আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। এই যে আলফ্রেড নোবেল কয়েক বছর পরে সে যেহেতু যুদ্ধ সরঞ্জামের ব্যবসা ছিল এটার উপর ভিত্তি করে সে অনেক গবেষণা থিসিস করে তাহলে সে কী করলো? ডিনামাইট আবিষ্কার করলেন এবং তার গতিময় ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন হলো। তাহলে এটাও তো একটা অন্য লাইন। সৃজনশীল কর্মের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যারা অবদান রাখবেন তাদের উৎসাহিত করতে একটি সম্মানজনক পুরস্কার দেওয়ার লক্ষ্যে একটি মহান পরিকল্পনা করেন। তাহলে এইটাও যে অন্য লাইন চলে আসছে। এরপরে সরাসরি পুরস্কারের কথা উল্লেখ করে দিয়েছে। 1901 সাল তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাহলে এখানেই শেষ করে দিচ্ছে, মৃত্যুসাল নাই, মন্তব্য নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে সিরিয়ালে যে সিস্টেমগুলো আমি বুঝিয়েছি কোনটার পরে কোনটা, এখন মাঝখানে অন্য এই যে শুধু অন্য লাইন আছে, ব্যক্তি পরিচয়, বাবার পরিচয় আর মৃত্যু পুরস্কার দিয়ে এখানে শেষ করি। সর্বশেষ আলোচনায় থাকছে যে এই যে 3 ধরনের রিয়ারেঞ্জ, এইগুলার ক্যাটাগরি আমি আলোচনা করে দিচ্ছি। শিক্ষামূলক গল্পগুলা কিভাবে আনসার করবে, ঐতিহাসিক ঘটনা বা চলমান বিষয় কিভাবে আনসার করবে। তার আগে ব্যক্তি জীবনী, যেমন ব্যক্তি জীবনী হচ্ছে রবার্ট বুশ, যেমন রবার্ট বুশ, তৈমুর, আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডক্টর আলফ্রেড নোবেল। এই ধরনের গল্পগুলো হচ্ছে কি ব্যক্তি জীবনী। আর এই ব্যক্তি জীবনীর আনসারের সিস্টেমটা তো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আসো যে শিক্ষামূলক গল্পগুলো কীভাবে আনসার করবে এবং চিনবা কীভাবে শিক্ষামূলক গল্প। শিক্ষামূলক গল্প যেমন গ্রাফসল, লসল, এ গ্রেডি ফার্মার, দ্য কাউবয়, টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বেয়ার, এই ধরনের গল্পগুলো হচ্ছে কি শিক্ষামূলক গল্প। তবে প্রত্যেকটা গল্পই হচ্ছে শিক্ষামূলক গল্প। ব্যক্তি জীবনেও আসতে পারে, তবে এই যে জন্ম তারিখ, বংশ পরিচয় এইসব না থেকে যে কোনো একটা অংশ দিয়ে পরে আবার এখানে থাকতে পারে একটু ব্যতিক্রম হিসেবে, সেখান থেকেও এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আর এই শিক্ষামূলক গল্পের মধ্যে প্রথমত থাকতে পারে যেমন গল্পগুলো যখন সাধারণত শুরু হয়, শিক্ষামূলক গল্পগুলো এই যে বললাম যে টু ফ্রেন্ড অ্যান্ড দ্য বিয়ার্স, দ্য কাউবয়, এ গ্রেডি ফার্মার, এইগুলা সাধারণত তোমরা লক্ষ্য করবা ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, দেয়ার লিভড এ ম্যান, এই ধরনের কথাগুলো প্রথমে সাধারণত উল্লেখ থাকে, যেহেতু এই প্রত্যেকটা গল্পই পাস্ট টেন্সে হয়। আর এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য করবে। আর অ্যান্সার করার সিস্টেমটা হচ্ছে এই শিক্ষামূলক গল্পগুলো এমনই যে এই গল্প সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তা এই জন্য যে ইম্পর্টেন্ট দেখে কতগুলো গল্প অবশ্যই তোমরা রিডিং করে রাখবা। গল্পটা সম্পর্কিত আইডিয়া থাকলে এটা চিরচালিত নিয়ম, এই সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। তাহলে এটা বাংলা করে তোমরা ওই সিরিয়াল অনুযায়ী লিখবা এবং এইটাকে বেশি বেশি প্র্যাকটিস করবা এবং রিডিং পড়বা। তাহলে এই শিক্ষামূলক গল্পগুলো আনসার করতে পারবা। আর তদ্রূপ ঐতিহাসিক ঘটনা বা বর্তমান চলমান বিষয়ের উপরে ঘটনা যেগুলো থাকে এগুলো সম্পর্কে তোমার অবশ্যই আইডিয়া থাকতে হবে, পড়া থাকতে হবে, তারপরে তুমি আনসার করতে পারবা। আর ওভারঅল একটা গল্প না জানলেও ইংরেজিটাকে যদি বাংলা করতে পারো, ওয়ার্ডের মিনিং জানা থাকে, বাংলা করবা। বাংলা করলে অবশ্যই তুমি এই একটা ইতিহাস বা কাহিনী আসলো কোনটার পরে কোনটা বসাইতে হবে সেটা তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। এই জন্য আমি আবারও বলতেছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট বি সাকসেসফুল, দেয়ার ইজ নো ডাউট। ওকে, আজকের আলোচনার বিষয়বস্তু এইখান পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে আমার এই 02 জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।